সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। না 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 না, ব্যবস্থা একটা তো করতেই হবে, কিন্তু কিভাবে? প্রণাম মহারাজ। হ্যাঁ, ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 হয়েছে কি? আগে রাজসভায় সবাই অপেক্ষা করছে। ও, সবাই এসে গেছে? আগে অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। প্রণাম মহারাজ। ঠিক আছে, বসু বসু। কি গোপাল, কি বুঝছো? ব্যাপারটা একটু ঘোরালো, চুপচাপ ঘুমিয়ে পড়ুন। এই সময় যদি মহারাজ ওকে দেখেন তো একেবারে গর্দান। মন্ত্রী, কি মহারাজ, কি হয়েছে? এই ব্যাপার কি বলো তো মন্ত্রী? আমি মরছি চিন্তায়, আর তুমি হেসেই চলেছো। লক্ষণ ভালো নয় মহারাজ, মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের মাথার ব্যামোটা আবার চাগার দিচ্ছে। সর্বনাশ, এ যে দেখি আমিই ফেসে গেলাম। কি হলো কি? উত্তর দাও। না মানে মানে এ কি আর, আমি হাসছি মহারাজ। এ তো রাজ্যের সমস্ত প্রজার মুখের হাসি। সর্বনাশ, তাহলে কি রাজ্যের সব প্রজারে অল্প বিস্তর মাথার ব্যারাম ধরলো নাকি মহারাজ? বেটা বুদ্ধির ঢেকি। চুপ! এবার বুঝিয়ে বলো, প্রজাদের হাসি বলতে কি বলতে চাইছো? আসলে আসলে ওই সামনেই তো ফসলের ভরা মরশুম, মাঠে মাঠে সোনালি ধান লক লক করবে, আর প্রজাদেরও হাসি খিলখিল করবে। সেটাই তো চিন্তার, কিন্তু ওদিকে যে ভাঁড়ে মা ভবানী। আপনার কথার ব্যাখ্যা করলে ব্যাপারটা যা দাঁড়ায় তা হলো ভাড়ার একেবারে খালি। আগে মহারাজ একটু যদি বুঝিয়ে বলেন। আর কি বলবো, ফসল বোনার সময় হয়ে গেছে, অথচ রাজ্যে পর্যাপ্ত শস্যদানা আর সার মজুদই নেই। উমা, সে কি? এবার কি তাহলে হবে মহামারী? এই সুযোগ এই তালে গুছিয়ে নিতে হবে। আসলে মহারাজ, সমস্যা যেমন আছে তেমনি যে তার সমাধানও আছে। বুদ্ধিং যস্য বলং তস্য। কিন্তু বুদ্ধিটা কি সেটাই তো জানা হলো না। মুর্শিদাবাদ থেকে শস্যদানা আর সার আমদানি করলেই সমস্যা মিটে যাবে। সে কি এতই সোজা? মানে নবাবকে রাজি করাবে কি? কেন, আমি নিজেই নবাবকে গিয়ে রাজি করিয়ে আনবো। না, গতিক তো সুবিধের ঠেকছে না। মন্ত্রী মশাই যেন বড্ড বেশি ছটফট করছেন। কি হলো গোপাল, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, তেমন কিছু নয়। তবে নবাবের কাছে সাহায্য চাইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মহারাজ। আর সব কথায় কাঠি করা সব জানতা গোপালের কাজ। বেশ, তাহলে মন্ত্রী তুমি না হয় মুর্শিদাবাদে গিয়ে কিছু একটা চেষ্টা করে দেখো। বেশ মহারাজ, আমি এই এক্ষুনি বেরিয়ে পড়ছি। সব
হিসেব নিকেশ আগের ভাগে করে রাখতে হবে। হ্যাঁ উজির সাহেব বাড়ি আছেন নাকি? উজির সাহেব, কে 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 ভেতরে আসুন। আরে আরে কি আপনি, কি ব্যাপার? আগে একটা বিশেষ দরকারে এলাম, একটু গোপন কথা ছিল। বলুন বলুন বলুন। হ্যাঁ, ও আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি কাল সকালে তৈরি থাকবেন। সে আপনার কোনো চিন্তা নেই। আজ তাহলে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন 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 আসুন। সেলাম জাহাপানা। প্রণাম জাহাপনা। আরে তুমি আবার কি কোথায় পেলে? আমি তো কিছুতেই আনতে চাইনি, কিন্তু এই মন্ত্রী একেবারে নাছোড় বান্দা। আগে মহারাজের একটা বিশেষ আর্জি এনেছি জাহাপনা। আপনি ছাড়া আর কোথায় যাব? ও বেশ বেশ বেশ, বলে ফেলো বলে ফেলো। আগে মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদ থেকে শস্য দানা আর সার কৃষ্ণনগরে আমদানি করতে চান। এটা কি মামার বাড়ি নাকি? জাহাপানা, এখানে কি আপনি দান ছত্র খুলে রেখেছেন? সবাই আসবে আর এখান থেকে শস্য দানা আর সার নিয়ে চলে যাবে। ঠিকই তো, কৃষ্ণচন্দ্র আবদার করলো বলেই কি আমাকে একেবারে সুসুর করে দিয়ে দিতে হবে নাকি? আসলে আমাদের চাষ করার মতো শস্য দানা একদম নেই। তাতে আমার কি? জাহাপানা, আমি একটু আপনার সঙ্গে একা একা কথা বলতে চাই। মন্ত্রী মশাই, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। এবার বলো তো, তোমার মাথায় কি ঘুরছে? জাহাপানা, এবারে আমাদের প্রচুর উদ্বৃত্ত শস্য আছে, তাই সেগুলো যদি বেচে। বহুত খুব। আরে আরে মন্ত্রীকে দাম বলে দাও। সেলাম জাহাপানা। তিন দিন হয়ে গেল, কই এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। ধৈর্য ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন, তখন শুধু মেওয়া কেন, আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন। আহা, মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না? মানে নবাব হবে না, নবাবের ঘাড় হবে। ভাঙা কাঁসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায়? হ্যাঁ, তাহলে তুমি বরং ফুটকাটো, আমি চুপ করে থাকি। না না না, আরে তাই আবার হয় নাকি? আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। নবাব শস্যদানা আর সার দিতে রাজি হয়েছেন মহারাজ। বলো কি মন্ত্রী? ও, শুনেও শান্তি। কোন নিন্দুকে বলে যে তুমি কোনো কাজের নও? আমি তো কখনো বলি না, তবে বাকিরা। না, আমরাও বলি না। নাও নাও নাও, এবার তবে সমস্ত প্রজাদের খবর দি। তবে তার সঙ্গে ছোট্ট আর একটা শর্ত আছে মহারাজ। শর্ত? এই তো, এবার ঝেড়ে কাশুন মন্ত্রী মশাই। নবাব এবার প্রতি 100 বস্তা সার আর শস্য দানার জন্য 200 সোনার মোহর আমদানি শুল্ক চাপিয়েছেন। 200 সোনার মোহর? কি মন্ত্রী, একেবারে 200 সোনার মোহর? কি আর করবেন মহারাজ, প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্য এটুকু তো করতেই হবে। ঠিকই তো, যাও যাও যাও, শস্যের দাম দেবার ব্যবস্থা করো। আর শোনো, আজকের মতো সভা এখানেই শেষ। গিন্নি, বলিও গিন্নি, আরে তাড়াতাড়ি খেতে দাও। বলো যা, বলি এত তাড়াহুড়ো কিসের? আমাকে এক্ষুনি খেয়েই বেরোতে হবে। কোথায় যাবে? জাহান্নামে, জাহান্নামে। মরণ, মুখের ভাষা দেখো না। দাও, খেতে দাও দেখি। হ্যাঁ,
প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, কদিন তোমার দেখা নেই। ব্যাপার খুব গুরুতর মহারাজ। মানে? খাম্বাজ রাজ্যেও আমাদের মতো শস্যের আকাল। আচ্ছা। শুধু খাম্বাজ কেন, ওদিকে বোম্বাগড়ও একই অবস্থা। সপ্তগ্রামেও শস্য দানা আমদানি করা হচ্ছে। কোথা থেকে ওরা শস্য আনাচ্ছে? সব জায়গাতেই মুর্শিদাবাদ থেকে শস্য দানা আর সার আমদানি করা হচ্ছে। বাহ, তাহলে তো আমাদের সিদ্ধান্তে কোনো ভুলই নেই। আসল গন্ডগোলটা তো সেখানে নয় মহারাজ। আহা, তাহলে গন্ডগোলটা কোথায়? আগে খাম্বাজে বস্তা পিছু 4 আনা, বোম্বাগড়ে বস্তা পিছু 12 আনা করে, আর সপ্তগ্রামে বস্তা পিছু 8 আনা করে আমদানি শুল্ক। আর আমাদের বস্তা পিছু 2 সোনার মোহর। ঠিক তাই। আপনি এক্ষুনি নবাবের কাছে দুধ পাঠান বিশেষ অনুরোধ করে। আমি এক্ষুনি দুধ পাঠাচ্ছি। তার আগে আমাকেই যা ব্যবস্থা করার করতে হবে। সেলাম উজির সাহেব। এই, তুমি কে? হ্যাঁ, আগে মন্ত্রী মশাই চিঠি পাঠিয়েছেন। দাও দেখি। হ্যাঁ, তুমি যাও, আমি দেখছি। জাহাপানা। কি ব্যাপার উজির, এত হন্তদন্ত হয়ে কেন? জাহাপানা, খবর পেলাম যে কৃষ্ণচন্দ্র চারিধারে রাজ্য থেকে শস্যর দাম নিয়ে আপনার সাথে দরাদরি করবার চেষ্টা করছে। কি, ওর এত সাহস? ও কি আমাদের হাটের দোকান পেয়েছে? জাহাপানা, জাহাপানা, সেটাই তো কথা। জাহাপানা, কৃষ্ণনগরের দূত এসেছে। ডাকো তাকে। সালাম জাহাপানা, মহারাজ আপনাকে এই চিঠি পাঠিয়েছেন। ঠিক যা ভেবেছি, কৃষ্ণচন্দ্র শস্যের দাম কমানোর অনুরোধ করেছে। আমায় কাগজ দাও উজির, এর উত্তর আমিই লিখবো। ও গোপাল, আরে তোমার দুধ তো এখনো মুর্শিদাবাদ থেকে এলোই না। সে আর আসবে বলে মনে হয় না। আসবে, আসবে, ঠিক আসবে। এদিকে সময় তো পেরিয়ে যাচ্ছে। প্রণাম মহারাজ। আরে প্রণাম রাখো তো, নবাব কি বললেন বলো আগে। আগে চিঠির কথা শুনেই খুব রেগে গেলেন, তারপর নিজে হাতে লিখে আপনাকে এই চিঠি দিলেন। রেগে গেলেন? দাও 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 দেখি চিঠি। এবার বোঝো ঠালা, আমার ওপর খোদকারি। কৃষ্ণচন্দ্র, তোমার এত সাহস যে আমার ধার্য করা দামের উপরে কথা বলার চেষ্টা করে। তোমার উপর আমার আদেশ যে তুমি মুর্শিদাবাদ ছাড়া অন্য কোথাও থেকে শস্য আমদানি করতে পারবে না, আর এখন থেকে যা নেবে তা আমার ধার্য করা দামে। উপরন্তু চিঠি পাঠানোর জন্য 1000 সোনার মোহর জরিমানা করলাম। সর্বনাশ! দেখলেন তো, দেখলেন আপনার আদরের গোপালের বুদ্ধিতে চললে কি হয়। আমি কিনা সব বুঝিয়ে বাজিয়ে নবাবকে রাজি করিয়ে এলাম, আর গোপাল সব ঘেঁটে ঘ করে দিল। এবার কি হবে? ঈশ্বর জানেন। না মহারাজ, আমি যখন সব গন্ডগোল করেছি তখন আমি বলছি, হয় ওই নবাবের কাছ থেকে বিনা শুল্কে শস্যদানা আনবো, আর না হলে ন্যাড়া হয়ে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চেপে রাজ্যে ঘুরে বেড়াবো। বেশ, তবে আমি দোকানে দইয়ের কথা বলে রাখছি। যাও যাও, তোমরাও সবাই এখন বাড়ি যাও। কয়েকদিন বলে এখন তো দেখছি গোপাল দিনের পর দিন ডুব দিচ্ছে। না 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 না, গতিক তো সুবিধে ঠেকছে না। আপনি বলেই গোপালের ওপর ভরসা করেছেন, ওই টেকো আপনাকে ডুবিয়ে ছাড়বে। না না, গোপাল এই কাজটা ঠিক করছে না। ওই পেট মোটা কবে ঠিক কাজটা করেছে? কিন্তু এখন যদি কোনো উপায় না বের হয়, তাহলে যে চাষবাস সব মাথায় উঠবে। কোনো উপায় বার করতে পারেনি বলেই তো গোপাল আর মুখ দেখাচ্ছে না মহারাজ। কোন লজ্জায় আর মুখ দেখাবে? সে নিশ্চয়ই এতক্ষণে কোথাও সেঁধে গেছে। কিন্তু গোপাল তো এভাবে মুখ লুকানোর লোক নয়।
হাতি ঘোড়া গেল তল, গোপাল বলে কত জল। ওই নবাবের কাছে আমদানি শুল্ক দিয়ে দানা আর সার আনা ছাড়া আর কোনো উপায় নেই। এইটা একেবারে খাঁটি কথা। এখন শুধু শুধু ওই টেকর জন্যে বসে হাপিত্তেশ করা। তবু গোপাল এইভাবে সিঁধিয়ে গিয়ে কি খিচুড়ি পাকাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। আমি তো বলছি প্রহরী পাঠিয়ে বেটাকে একেবারে ঘাড় ধরে হির হির করে টেনে আনুন। ও আসবে না, ওর ঘাড় আসবে। আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে গোপালের খবর নিচ্ছি। আমার সঙ্গে লুকোচুরি খেলা, হ্যাঁ, আমি এবার বার করছি। এই যে দাদু, এইটা না একেবারে কাঁঠালি কলা। আরে ওটা তো বর্তমান কলা রে। দেখ, আমাকে কলা চেনাস না? বর্তমান, চাপা, কাঁঠালি আমি সব চিনি। হ্যাঁ হ্যাঁ, তুই তো একেবারে সব জানতা কলা চাঁদ। আমি চিনি না তোর কি তুই চিনিস? ওরে থাম থাম, কলা নিয়ে অত গলাবাজি না করে এখন আয়, হাতে হাতে এইগুলোর ব্যবস্থা করি। বলি মহারাজকে কাঁচ কলা দেখিয়ে বেশ তো কলা কলা খেলছো, কিন্তু এভাবে আর কতদিন চলবে শুনি? এটা আবার খেলা নাকি? এই যে কলা, এই কলা তো সবে কাটা হয়েছে, এবার এই কলা পাকানো হবে, তারপর সেই কলা বিক্রি হবে। এরপর মহারাজ যখন নাকে দড়ি দিয়ে নিয়ে যাবে তখন টের পাবে। হ্যাঁ, তবে এখন তুমি রাজসভায় চলো, মহারাজ এখনই তোমাকে ডেকে পাঠিয়েছেন। নাও এবার ঠেলা সামলাও। এই তো, এটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। চলো চলো ভাই চলো, মহারাজের ডাক বলে কথা, ফেলে রেখে কাজ নেই। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। আজ যদি গোপাল না আসে তবে গোপালকে কি করে জব্দ করতে হয় সেটা আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একেবারে হাতে গরম শিক্ষা দেবেন, যাতে বেটা একেবারে ট্যাঁফু করতে না পারে। পেন নাম হই মহারাজ। কিন্তু তোমার একই অবস্থা। আসলে এক্ষুনি গাছ থেকে কলার কাঁধিগুলো নামিয়ে এলাম তো, তাই। কলা? তুমি আবার কলা বাগানে কি করছো গোপাল? সোজাসুজি বলো তো, ব্যাপারটা ঠিক কি? দুঃখের কথা কি আর বলবো মহারাজ, রাজসভা থেকে যা পাই তাতে আর চলছে না। বটে, আমাদেরকে ফাঁসিয়ে পালানোর তাল করছো। সব ছেড়ে এবার একেবারে কলার ব্যবসা। মহারাজের কাছে সময় চেয়ে শেষে কিনা কলার ব্যবসা। হ্যাঁ, আমি জানতাম যে গোপাল পালাবে। দেখলেন তো মহারাজ, দেখলেন। আর আমার বীজ আর সারের কি হবে? আগে এই কলা বেচেই সেসব আমি নিয়ে আসবো মহারাজ। মহারাজ, এর পরেও ওকে ভরসা করবেন? আরেকবার ভরসা করেই দেখুন মহারাজ, দেখবেন কেমন রথ দেখা আর কলা বেচা দুই হবে। আর না হলে ওই ঘোল আর গাধা তো রইলই। বেশ, তবে তাই যাও। সকালবেলা নবাব এই পথ দিয়েই ঘুরে ফেরেন। ঠাকুর, আজও যেন তাই হয়। কৃষ্ণনগরের কি খবর উজির? আগে কোনো খবরই নেই জাহাপানা। তাহলে মনে হয় ওরা এবারে চাষ আবাদ করবে না। ওই যে নবাব আসছেন, শুরু করি। হ্যাঁ, কলা নিয়ে যান, কলা নিয়ে যান, কলা পৃথিবীর সব থেকে সুস্বাদু কলা, কাম অনুযায়ী দাম, নিয়ে যান কলা। আরে লোকটা বলে কি? কি বললো জাহাপানা? শুনলে না? বললো কাম অনুযায়ী দাম। সে কি করে হয়? চলো তো গিয়ে দেখি। কলা নিয়ে যান কলা, পৃথিবীর সব থেকে সুস্বাদু কলা, কাম অনুযায়ী দাম, নিয়ে যান কলা, কাম অনুযায়ী দাম। এই, তোমার কলার কি দাম? দাম জিজ্ঞাসা করে এই কলাকে বেইজ্জত করবেন না, আগে খান পরে দাম। এই, তোমার সাহস তো মন্দ নয়, জানো ইনি হলেন স্বয়ং নবাব। এই কলা তো একেবারে নবাবী কলা, খান না, কত খাবেন খান। কিন্তু তুমি কলার দাম বললে না তো? আগে কলার দাম নির্ভর করছে কলা দিয়ে কি হবে তার উপর জাহাপনা। তার মানে কি? এই ধরুন, মৃতের পরিবারে হবিষ্যি দিতে চাইলে 2 আনা। আচ্ছা। অসুস্থ রোগীকে দেখতে গেলে 4 আনা। বলো কি? মন্দির মসজিদে ভেট দিতে গেলে 12 আনা। আর ঘরে
ঘরে খাবার জন্য নিয়ে গেলে একেবারে 16 আনা। বলো কি, তুমি কি পাগল নাকি? শুধু পাগল নয়, ব্যাটা একেবারে সে আনা পাগল। বলি, একই কলার ভিন্ন ভিন্ন দাম কি করে হয় হে? কেন হবে না জাহাপনা? একই সার আর শস্য দানার জন্য যদি এক এক রাজ্যে এক এক রকম আমদানি শুল্ক হয়, তাহলে কলার দাম আলাদা হবে না কেন? মানে কি বলতে চাইছোটা কি? আগে এখানে উদ্বৃত্ত শস্যের আমদানি শুল্ক খাম্বাজের জন্য বস্তা পিছু 4 আনা, ঠিক। বোম্বাগড়ে বস্তা পিছু 12 আনা করে, সপ্তগ্রামে বস্তা পিছু 8 আনা, আর কৃষ্ণনগরের জন্য বস্তা পিছু 2টো সোনার মোহর। সে কি বুঝি? আগে জাহাপানা, ও কি ঠিক বলছে? না মানে মানে আমি সব বুঝতে পেরেছি। সেপাই, বুজিরকে বন্দি করো। না 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 না, আমার 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 একা দোষ নয় জাহাপানা। ওই সব রাজ্যের মন্ত্রীরা। সবাইকে ধরবো। এই, একে নিয়ে যা। মাফ করে দিন জাহাপানা, মাফ করে দিন। আমি কখনো এরকম আর করবো না। ছেড়ে দিন জাহাপানা, ছেড়ে দিন। আমার চোখ খুলে দিলে তুমি। তুমি কে বলো তো? গোপাল, তুমি? আগে হ্যাঁ জাহাপনা, গরিব প্রজাদের অত শুল্কের বোঝা থেকে মুক্তি দেবার জন্যই আমার এই ছদ্মবেশ ধরা জাহাপনা। সত্যি গোপাল, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাহলে আমাদের শস্যদানা আর সারের কি হবে জাহাপনা? তোমার বুদ্ধির জন্য আমি বিনা পয়সায় কৃষ্ণনগরে সার আর বীজ পাঠাবো। কোনো আমদানি শুল্ক লাগবে না। আর আমাদের মন্ত্রীর জন্য কি পুরস্কার? ওর জন্য আমি নিজে হাতে আরেকটা চিঠি লিখবো, কেমন? গোপাল, আমি তোমায় ছাড়বো না, বলে দিলাম, তোমায় আমি ছাড়বো না। একেই বলে কলা বেচা আর পুরস্কার পাওয়া একেবারে একসাথে। ওহ বাপ রে বাপ, খেটে খেটে শরীরটা একেবারে খটখটে হয়ে গেল। ও গিন্নি, গেলে কোথায়? খেটে খুঁটে ঢুকলাম, কোথায় বউ এসে জল মিষ্টি দেবে, পাখা নেড়ে বাতাস করবে, তা নয়, উল্টে গাল ফুলিয়ে ঘুরছে। গাল ফুলিয়ে ঘুরবো না তো কি, দাঁত বার করে ঘুরবো? এই মরেছে, এদিকে যে গিন্নিও ঝাঁঝ দেখাচ্ছে। সেই কবে থেকে বলছি একটা নাকের নথ করিয়ে দাও, সেই কথা যদি একবারও তোমার কানে ওঠে। দেখো, দেব বলেছি যখন, তখন ঠিক দেব। আমিও পালাচ্ছি না, আর তোমার নাকও পালাচ্ছে না। রোজগারটা একটু বাড়লেই দেব। আগে তো তবু মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে কিছু টাকা পয়সা হাতাতে, এখন তো দেখি তাও পারো না। তোমার শুধু ওই মুখেই ফটর ফটর আর কাজের বেলা ঠন ঠন। রোজ রোজ মহারাজকে বোকা বানানো কি আর মুখের কথা? কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি? আমার হয়েছে সেই দশা। এখন তীর্থের কাকের মতো হাঁ করে বসে থাকি। কবে তোমার রোজগার বাড়ে? আরে বাস, এই তো মোহর একেবারে নিজে এসে ছটপট ছটপট করছে। কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল নয় গো গিন্নি, এবার পায়রা দিয়েই আমি মোহরের ফোয়ারা ছড়াবো, দেখে নিও। ও চমৎকার চমৎকার, যেমন সুন্দর সকাল তেমনি সুন্দর বাগান। আহা, গাছে গাছে ফুল, ফুলে ফুলে মৌমাছি গুনগুন গুনগুন করে নেচে বেড়াচ্ছে। আহা, পাখিরাও কি সুন্দর গান ধরেছে। আর এমন সুন্দর সকালে গান আমাকে একটা গাইতেই হবে। এই তো বেশ একটা মেজাজ আসছে। গাছে তোতা পাখি, ডাল গাছে মৌ,
তোটা কি তবু কর মনে হচ্ছে মহারাজের মেজাজটা আজ বেশ ফুরফুরে। এই তালে কাজের কাজটা হাসিল করে ফেলতে হবে। তখন থেকে ডাকছি আমি, কোথায় গেলে বউ? চমৎকার মহারাজ, চমৎকার গানের গলা আপনার। তবে মহারাজ সবই বেকার। কেন 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 বেকার কেন? বলছি, আরে বাবা, কি বলছো কি মন্ত্রী? তবে আজকাল কত ছোট ছোট জমিদাররা অবধি রোজ ওড়াচ্ছে, আর এত বড় একটা রাজ্যের রাজা হয়ে আপনি ওড়াবেন না? ঠিক ঠিক, ওড়াবো, রোজ ওড়াবো। আহা, কি আনন্দ! আহা, এটা কিরকম হলো? হ্যাঁ, আমরা সবাই হাজির, শুধু মহারাজ আর মন্ত্রী মশাইয়ের দেখা নেই। হ্যাঁ, এ যেন সেই বরযাত্রী হাজির আছে অথচ বরের পাত্তা নেই। ওমা, এ আবার কি কথা? ওদের না আসার কোনো কারণও তো জানতে পারলাম না, শুধু শুধু বসে বসে সময় নষ্ট। জীবনে কত কিছুই তো নষ্ট করেছেন, এবার না হয় কষ্ট করে একটু সময় নষ্টই করলেন। মহারাজ খবর পাঠিয়েছেন আর সবার কাজ বন্ধ। মহারাজ আর মন্ত্রী মশাই অন্য কাজে ব্যস্ত আছেন, আপনারা যে যার মতো করে ফিরে যান। আচ্ছা আচ্ছা, ফিরে না হয় যাচ্ছি, কিন্তু প্রহরী ভাই, মহারাজ আর মন্ত্রী মশাই এখন ঠিক কোথায় সেটি বললে না তো? বললাম তো, ওনারা ব্যস্ত আছেন। আহা, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু সেটা কোথায় ভাই? ওনারা দুজনেই এখন মহারাজের বাগান বাড়িতে আছেন, আর উনি এটাও বলেছেন যে কেউ যেন ওনাদের এখন না বিরক্ত করে। বেশ, তাই হবে। ওম শান্তি শান্তি শান্তি। উড়েছে উড়েছে, আমারটা উড়েছে। ও কি মজা, দারুণ মজা তো। মজা বলে মজা, যত ওড়াবেন তত মজা। কিন্তু এটা কি হলো মন্ত্রী? পায়রাটা যেন একটুখানি উড়েই কেমন হাঁপিয়ে গেল। তেমন ভালো জাতের পায়রা হলে কিন্তু হাঁপাতো না। কিন্তু তেমন ভালো জাতের পায়রা পাবো কোথায় বলো তো মন্ত্রী? কেন মহারাজ, আমি জোগাড় করে আনবো। আপনি যেমন যেমন বলবেন আমি তেমন তেমন পায়রা এনে দেব। বেশ, তবে কালই আমায় বেশ উড়নবাজ পায়রা এনে দাও। কিন্তু তার দাম যে অনেক। যত মোহর লাগে আমি দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি আস্তে আস্তে আপনার সব মোহর ফাঁক করে দেব। এই তো, সাবাস সাবাস, এই তো আমার গোলা পায়রা। নে 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 নে। এত রাতে মহারাজ আবার কি বিড়বিড় করছে? এই এই, এসব কি হচ্ছে বলো তো? না নিজে একটু শান্তিতে ঘুমোবে, না আমাকে শান্তিতে ঘুমোতে দেবে। দেখো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। ওরে বাবা, মহারাজের যে পায়রা ওড়ানোর নেশা হয়ে গেছে দেখছি। এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয়, গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বে। ওহ, কাল রাতে রানীর সঙ্গে বক বক করতে করতে ঘুমের একেবারে 14:30 বেজে গেল। এদিকে এখন বাগান বাড়িতে যেতে কত বেলা হয়ে যাবে। এই তো বাবা, এই তো চলে এসেছি। কিন্তু ওদিকে মন্ত্রীকে যে কাজটা দিয়েছি সেটা আবার ঠিক ঠিক করলো কিনা সেটা বরং দেখি। আরে পায়রা না আনলে ওড়াবো কি? এনেছি মহারাজ, এই যে একেবারে গুনে গুনে 5টা পায়রা এনেছি।
আরে আরে তাই তো, এই তো নটন, গোলা, গেরোবাজ, সব যেন ওড়ার জন্য ফড়ফড় ফড়ফড় করছে। তাহলেই বুঝুন মহারাজ কেমন বেছে বেছে এনেছি। তোমার মতো আহাম্মক আমি দুটো দেখিনি। কেমন নিজের হাতে আমার হাতে অস্ত্র তুলে দিচ্ছ। ওরে ওরে আহাম্মক মন্ত্রী, আজ তোমারই অস্ত্রে আমি বধিব তোমার। আমিও আপনার মতো আহাম্মক দুটো দেখিনি। আরে ভয়ে এখন থেকেই বিড়বিড় করছো নাকি? না না, বলছিলাম 5টা পায়রা এনেছি 200 মোহরের বিনিময়ে। বলো কি, এত দাম? ভালো জিনিস নিতে গেলে এরকম একটু আধটু খরচ তো করতেই হবে মহারাজ। তা তো বটেই, তা তো বটেই। তবে এখনো সব হিসেব নিকেশ না করে এখন চলো পায়রা ওড়াই গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এবার তো শুধু পায়রা উড়বে না, সঙ্গে সঙ্গে আপনার মোহরও উড়বে, আর উড়ে এসে জমা পড়বে আমার এই ট্যাঁকে। এই দিলাম ছেড়ে। ও আজ সারাদিন কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। সারাদিন কি এমন রাজকার্য করলে শুনি? হ্যাঁ হ্যাঁ, রাজা যখন করেছে তখন রাজকার্যই বটে। সেই কাজটাই তো শুনতে চাইছি। কেন, পায়রা ওড়ালাম। আবার পায়রা? মন্ত্রী পায়রা আনছে আর আমি ওড়াচ্ছি। 200 মোহর খরচ হলো বটে, তবে পায়রা কটা যায় এনেছিল না। সত্যি মন্ত্রীর এলেম আছে বলতে হবে। 200 মোহর খরচ করে পায়রা? হ্যাঁ হ্যাঁ, আরে এ কি আর যেমন তেমন পায়রা, আমি তো আরো 200 মোহর দিয়ে দিলাম। এতক্ষণে মন্ত্রী বোধহয় আরো কটা পায়রা কিনে ফেললো। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। এইভাবে মোহরের ওপর মোহর উড়িয়ে প্রজারা কি বলবে? সে যে যাই বলুক, তাতে আমার বই গেছে। পায়রা আমি ওড়াবই, আর এবার থেকে আমি ওই বাগান বাড়িতেই থাকবো। কোথায় গিন্নি? আরে গেলে কোথায়? কেন, কি হলো? এই নাও তোমার নাক ছাবি। তবে নাক ছাবি তো নস্যি। আমি এবার সোনা দিয়ে তোমার গোটা নাকটাই মুড়ে দেব। নয়, হ্যাঁ, এবার সোনার সঙ্গে সঙ্গে আমি তোমায় মোহরও দেব। এই নাও একেবারে গুনে গুনে 150টা মোহর। উমা, এই নাক ছাবি, এই মোহর সব আমার। কেন, বিশ্বাস হচ্ছে না? তাহলে এটাও শুনে রাখো, এই সবে শুরু। এই তুমি কি করে এসব করলে বলো না গো। কি করে আবার? 200 মোহরের বিনিময়ে মহারাজকে 5টা পায়রা গছিয়ে দিয়েছি। তুমি পারো বটে। এ আর কি, এইভাবে চলতে থাকলে 1 মাসের মধ্যে রাজকোষও পুরো ফাঁকা করে দেব। আজ 1 সপ্তাহ হয়ে গেল, অথচ মহারাজের কোনো পাত্তাই নেই। শুধু মহারাজ কেন, সঙ্গে তো মন্ত্রী মশাইও বেপাত্তা। তাই তো দেখছি, মন্ত্রী মশাইও তো মহারাজের সঙ্গে পাল্লা দিয়ে কামাই করছেন। মনে হচ্ছে মন্ত্রী মশাই এবার মহারাজকে এমন প্যাঁচে ফেলেছেন যে মহারাজ একদম চিটপটাং হয়ে গেছেন। হ্যাঁ, সে আবার কি? কেন, যা সত্যি তাই বলছি। বলছো যখন, তখন ভালো করেই বলো না ভাই। তাহলে শোনো দাদা, মহারাজের মাথায় এখন পায়রার ভূত চেপেছে, আর এই ভূত তাড়ানো কোনো ওঝার কম্য নয়, বুঝলে? না না গোপাল, ওঝা টোঝা নয়, মহারাজকে একমাত্র তুমিই বাঁচাতে পারো। এটা কি বলছেন রানীমা? যা বলছি ঠিক বলছি। তুমি একমাত্র পারো মহারাজকে আর এই রাজ্যকে ফতুর হওয়া থেকে বাঁচাতে। মহারানী ঠিক কথাই বলেছেন গোপাল। কিছু একটা করো তুমি। বেশ,
তাহলে না হয় একবার চেষ্টা করেই দেখি, হয় ছক্কা না হয় ফক্কা। বক 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 বকম বকম পায়রা, কে ধরবি? আয় না, এসে ধর না। আরে এ কি গোপাল, এবার তুমিও? কি করব মহারাজ, আপনি ছাড়া আমি যেন মনিহারা ফণি। ও বলো কি? ব্যাস সুযোগ বুঝেই বাঁটুলটা ঠিক বাগড়া দিতে চলে এসেছে। তাই সেই যখন গেছো তখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে ঝপঝপ করে উড়িয়ে দাও। আমরাও দেখি তোমার পায়রার দৌড় কদ্দূর। যেমন বলবেন মন্ত্রী মশাই, তবে আপনাদের কাছে হেরে গেলেও কোনো লজ্জা নেই। তুমি যে নির্লজ্জ সেটা আর ঘটা করে বলতে হবে না। নাও নাও, এবার ছাড়ো গোপাল, এই যে আমি ছেড়ে দিলাম। তাহলে আমি বা বসে থাকি কেন? চল আমার নটন, দে দেখি বাজি মেরে। হয়েছে হয়েছে, আমার পায়রা আপনাদের গুলোকে ঘোল খাইয়ে একেবারে শুইয়ে দিয়েছে। আরে আরে, তাই তো, গোপালের পায়রা তো দেখছি আমারটা চেয়েও ফুর্তিবাজ। না না গোপাল, কাল আর মন্ত্রী নয়, তুমি আমার জন্য পায়রা নিয়ে আসবে। তাহলে আমার পায়রা কেনার কি হবে মহারাজ? কি আবার হবে, 5টা পায়রা কেনার জন্য তোমাকে যে 200 মোহর দিতাম সেটা এবার থেকে গোপালকে দেব। 200 নয় মহারাজ, আমার ওই 150তেই হবে। কম খরচেই আমি আপনাকে পায়রা দেব। শুধু একদিন দিলে হবে না, এবার থেকে প্রতিদিনই দিতে হবে। আর এই কথাটা মনে থাকে যেন। কই গো, আজও কি হাত খালি নাকি? আমি আর কি করব, ওই গোপাল বেটাই তো কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো আর লাভের গুড় মানে মোহরগুলো সব উড়িয়ে দিল। এবারেও গোপাল? আবার তুমি গোপালের কাছে হেরে গেলে? না না, এটা ঠিক হারা নয়, তবে সে তুমি যাই বলো, গোপালের কাছে তুমি একেবারে জব্দ। গোপাল তোমায় এক হাটে বেচে আরেক হাটে কিনতে পারে। কেনাচ্ছি, দাঁড়াও, কালই আমি আমার পথের কাঁটাকে সরিয়ে দিচ্ছি। সত্যি গোপাল, তোমার পায়রা জবাব নেই। পায়রা তো নয়, যেন একেবারে পক্ষীরাজ ঘোড়া। আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন মহারাজ। আলি আমায় আরো কয়েকটা পায়রা এনে দাও গোপাল, আর তার জন্য এই 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 150টা মোহর, এটাও একেবারে হাতে হাতে নিয়ে যাও। দেবেন না মহারাজ, একদম দেবেন না। এই, এটা আবার কি? দেব না কেন? গোপাল আপনাকে বোকা বানাচ্ছে মহারাজ। গোপাল পায়রার দাম চুরি করছে। না না না, প্রমাণ ছাড়া আমি এ কথা কিছুতেই মানব না। সেই জন্যই তো পায়রা বিক্রেতাকে একেবারে সঙ্গে করেই নিয়ে এসেছি মহারাজ। আজ ওর সামনেই দুধ আর জল সব একেবারে আলাদা হয়ে যাবে। একেবারে আটঘাট বেঁধেই এসেছেন তাহলে। তাহলে পায়রার দাম কত? আগে মহারাজ, 1 মোহর দিলেই এই রকম পায়রা পাওয়া যায়। গোপালকেও আমি ওই দামেই দিয়েছি। শুনলেন তো মহারাজ, তাহলে এবার নিজের কানেই শুনলেন তো। তাই তো, এ তো চুরি নয়, এ তো একেবারে রাহাজানি। আর এর জন্য একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি গোপালকে মৃত্যুদণ্ডই দিলাম। এই না হলে মহারাজের বিচার। লঘু পাপে দণ্ডটা একটু গুরু হয়ে গেল না মহারাজ? ও, এরপর আবার মুখে মুখে কথা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি
ঢেঁড়া পিটিয়ে এই খবরটা রাষ্ট্র করে দিচ্ছি। সুযোগ যখন পেয়েছি তখন গোপালের এই ভালো মানুষের মুখোশ একেবারে ছিঁড়ে দেব। শোনো শোনো শোনো, মহারাজকে মিথ্যা বলে দিনের পর দিন রাজকোষ তছরূপ করবার জন্যে গোপালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শোনো শোনো শোনো। কিরে, দাদুর মৃত্যুদণ্ড? দাদুকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়ে দিয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে। আমাদের দাদু চোর নয়। আরো শোনো, কাল সকালেই গোপালকে শুলে চড়ানো হবে। দাদুকে শুলে চড়াবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? যে করেই হোক আমাদের এটা আটকাতেই হবে। চল দিদাকে নিয়ে এখনই মহারাজের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। মহারাজ, উনি চলে গেলে আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ। ওকে যখন হাতে নাতে ধরেছি তখন আর ছাড়ছি না। প্রহরী, দাও দাও, এক্ষুনি সবাইকে এখান থেকে বার করে দাও। এই এই চলো চলো চলো, সবাই চলো। তাহলে তাহলে অন্তত একবার ওনার সঙ্গে দেখা করতে দিন। হ্যাঁ, এসব আবদার একেবারেই চলবে না। মন্ত্রী, সব তৈরি তো? সে আর বলতে মহারাজ, ব্যবস্থা একেবারে পাকা। হরিদিন তো এলো, সকাল হলো, পার করো আমারে। একেই বলে মরণকালে হরি নাম। এই সব ছেড়ে তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে সেটা বলো তো গোপাল। আগে মহারাজ, ওই চুরির জন্য যখন আমাকে শুলে চড়তেই হচ্ছে, তখন শুধু আমি কেন, আর যারা যারা চুরি করেছে তারাও শুলে চড়ুক। হ্যাঁ হ্যাঁ, আমার রাজ্যে কোনো চোরই ছাড়া পাবে না, কিন্তু সেই চোরটাকে। কেন মহারাজ? মন্ত্রী মশাই। মন্ত্রী? হ্যাঁ, যে পায়রা আমি 150টি মোহর নিয়ে বিক্রি করেছি, মন্ত্রী মশাই তো তার জন্যই 200 মোহর নিয়েছে মহারাজ। আরে তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। ওগুলো তো অন্য পায়রা, মানে দামি পায়রা। আবার আবার উল্টো পাল্টা বলে আমাকে বোকা বানানো হচ্ছে। প্রহরী, ধরো ওকেও ধরে শুলে চড়াও। ওরে বাবা, ছেড়ে দিন ছেড়ে দিন মহারাজ, মহারাজ গো, ছেড়ে দিন ছেড়ে দিন। চুপ! কিন্তু চোরেদের তালিকা যে এখনো সম্পূর্ণ হয়নি মহারাজ। এরপর আবার কি? কেন আপনি মহারাজ? আমি? রাজকোষের পয়সায় পায়রা ওড়ানো, সেটা তো একরকম প্রজাদের ঘরে চুরি করাই মহারাজ। সত্যি গোপাল, এবার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। না 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 না, এই কাজটা আমি মোটেও ঠিক করিনি। এর জন্য আমারও উচিত শিক্ষা পাওয়া উচিত। আপনি যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছেন, তখন এর থেকে আর বড় শিক্ষার কি হতে পারে মহারাজ? আর একটা কথা, আপনি আমাকে যত মোহর দিয়েছেন তার একটাও আমি কিন্তু নেইনি মহারাজ। সব মোহর রানীমার কাছে জমা রেখেছি। বিশ্বাস না হলে রানীমাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, রাজ্যের অর্থের অপচয় বন্ধ করার জন্যেই গোপাল এ কাজ করেছে। ধন্য ধন্য গোপাল, আজ বুঝলাম তুমি আমার প্রকৃত বন্ধু। প্রহরী, এখনই গোপালকে মুক্ত করো। আমার কি হবে মহারাজ? তুমি তুমি তো নাটের গুরু, তোমার মাথায় আমি পায়রা চড়িয়ে ছাড়বো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাঁচা রে, বাঁচা বাঁচা, মরে গেলাম রে, মরে গেলাম।
জাহাপানার মন ভালো নেই বলে যেন মনে হচ্ছে। ভালো থাকবো কি করে? মন ভালো হওয়ার মতন কিছু ঘটছে চারপাশে? দূর 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 দূর, জিন্দগিটা একেবারে মিয়নো মুড়ির মতন পানসে হয়ে গেল। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আমি বলি কি জাহাপানা, একটু দাবা খেলুন না, কিংবা তাস বা পাশা। তুমি একটি আস্ত চাষা। ওসব ছেলে মানুষই খেলায় আমার মন ভালো হবে না। আমারও চাই যুদ্ধ। তেরে যুদ্ধ না করতে পারলে, কিংবা কষিয়ে কাউকে শাস্তি দিতে না পারলে আমার মন ভালো হবে না। আমার মাথায় একটা মতলব এসেছে জাহাপানা। শুনলে আপনার পান্তা ভাতের মতো মনটা একেবারে বিরিয়ানি হয়ে যাবে। কি মতলব? বহুত খুব। আরে বাবা, তোফা ফোন দিয়ে এটেছো। বেটা কৃষ্ণচন্দ্র এতদিন ঘুঘু দেখেছে, এবার ফাঁদ দেখবে। আজই চিঠি পাঠাও কৃষ্ণচন্দ্রকে। এইবার জমবে মজা। সভাসদরা থাক মহারাজ, থাক। আজ এই অবধি থাক। এখন কেমন বোধ করছেন মহারাজ? ভালো, খুব ভালো। শরীর মন হেসে হেসে একেবারে পালকের মতো হালকা হয়ে গেল। হাসির মতো ওষুধ আর দ্বিতীয়টি নেই মহারাজ। প্রাণ খুলে হাসলে শরীর মন তরতাজা থাকবে, আপনার আয়ুও বেড়ে যাবে। হ্যাঁ, তাই যদি হয় তবে এবার থেকে দিনরাত আমি শুধু হেসেই যাব। যত হাসি তত কান্না বলে গেছে রাম শর্মা। এই প্রবাদটা কিন্তু ভুলে যাবেন না মহারাজ। আরে রাখো তোমার প্রবাদ গোপাল, প্রবাদই হয়, বুঝলে? মাঝে মাঝে প্রবাদও কিন্তু সত্যি হয়ে যায় মহারাজ। মহারাজ, নবাবের চিঠি নিয়ে নবাবের দূত এসেছে। সে কি এমন হলো যে নবাব চিঠি পাঠালেন? চলো সবাই রাজসভায় চলো, কিসের চিঠি দেখে আসি। এই যে দেখি নবাব বাহাদুর কি চিঠি পাঠিয়েছেন। ধরুন মহারাজ, আমি চলি, বহুদূর যেতে হবে। প্রণাম। চিঠিটা পড়লেই রাজা কৃষ্ণচন্দ্র ব্যাবলাচন্দ্র হয়ে যাবে। সর্বনাশ! এ তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। আমার বিশ্ব ব্রহ্মাণ্ড বন করে ঘুরছে। চিঠিতে কি লেখা আছে মহারাজ? মন্ত্রী, আমার আর শক্তি নেই, তুমি চিঠিটা পড়ে শুনিয়ে দাও। রাজা কৃষ্ণচন্দ্র, বেশ তো নিয়ে খেয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ, হ্যাঁ? আমার চিঠিটা পড়ার পর তোমার ঘুম এমন ছুটবে যে সে আর দাঁড়াবে না। আমি তোমার রাজ্যের তীরন্দাজদের পরীক্ষা নেব। যদি কেউ সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে, তাহলে আমি তোমার রাজ্য দখল করে তোমাকে রাজা থেকে গজা বানিয়ে ছেড়ে দেব। সে কি? এ তো ভারী অন্যায়। অন্যায় বলে অন্যায়, এ যে একেবারে মরার উপর খাঁড়ার ঘা। এ নিয়ে এত চিন্তার কি আছে মহারাজ? আমাদের সেনাপতি থাকতে। একই সেনাপতি কোথায় গেল? এই মাত্র এখানে ছিল। তীরন্দাজির নাম শুনতেই ভয়ে তীরের মতোই হাওয়া হয়ে গেছে। ছি, ও সেনাপতি না ন্যাসপাতি? যত তাড়াতাড়ি পারো রাজ্য থেকে খুঁজে সেরা তীরন্দাজ নিয়ে এসো। যাজ্ঞে মহারাজ। দে গুলটে, এবার আমার খেলা দেখ। তোদের বয়সে কত ডাঙ্গুলি খেলেছি। এই কৃষ্ণনগরের ডাঙ্গুলিতে আমায় কেউ হারাতে পারতো না, জানিস? এই না গোপাল দাদু, দেখি তুমি কত দূরে মেরে পাঠাতে পারো। বাবা গোপাল দাদু, তুমি তো দারুণ খেলো। আজ অব্দি আমরা মাঠ পার করতে পারিনি। সত্যি গোপাল দাদু জবাব নেই। শোনো, মন দিয়ে শোনো। মহারাজের আদেশ, এ রাজ্যে যত তীরন্দাজ আছে সবাইকে আজ
রাজ দরবারে আসতে হবে। শোনো শোনো, মন দিয়ে শোনো, মহারাজের আদেশ। ইস, যদি তীর চালাতে জানতাম তাহলে আমিও রাজ দরবারে চলে যেতাম। আমারও না বীর হওয়ার খুব ইচ্ছে গোপাল দাদু। দূর বোকা, বীর কি শুধু তীর চালিয়ে হওয়া যায় রে? বীর হতে হয় বুদ্ধি দিয়ে। বুদ্ধিটাই হচ্ছে আসল শক্তি, বুঝলি? ওই জন্যই বলে বুদ্ধির যস্য বলং তস্য, বুঝলি? হ্যাঁ, এত বড় রাজ্যে একটাও তীরন্দাজ পাওয়া গেল না। লজ্জায় আমার যে মাথা কাটা যাচ্ছে। এদিকে ভিতুর ডিম সেনাপতিটাও পালিয়ে বেড়াচ্ছে। এবার আমার রাজ্য, রাজত্ব, সিংহাসন সব যাবে। রাজা থেকে তেলে ভাজাওয়ালা হয়ে যাব। এত চিন্তা করবেন না মহারাজ, সেনাপতি বেটা যাবে কোথায়? আমি ওকে শুধু ধরে না, একেবারে বেঁধে আনতে বলেছি। মহারাজ, আমায় ছেড়ে দিন মহারাজ, দোহাই আপনার। আমাকে ওই নবাবের কাছে পাঠাবেন না। আমি যুদ্ধ না করে ওই তীর ছোঁড়া একেবারে ভুলে মেরে দিয়েছি। ধনুক ধরতে গেলে আমার ধনুষ্টঙ্কার হয়ে যাবে। হাত কাঁপবে, পা কাঁপবে, মাথা ঘুরবে, পেট পাকাবে। আমি মরে যাব মহারাজ, আমাকে পাঠাবেন না। মরে যাও, হেজে যাও, পচে যাও, যেতে তোমাকে হবেই। মন্ত্রী মহারাজ, নবাব কিন্তু আপনাকে প্যাঁচে ফেলতে চাইছেন। নবাবের প্যাঁচ থেকে বেরোতে গেলে বুদ্ধির দরকার মহারাজ। রাখো তোমার বুদ্ধি। আমার এখন লেজে গোবরে অবস্থা, আর উনি এলেন বুদ্ধির কুটকচালি শোনাতে। মন্ত্রী, ধরে বেঁধে পিটিয়ে যেভাবে হোক নবাবের কাছে সেনাপতিকে পাঠাও। জি আজ্ঞে মহারাজ। আমি যাব না, কিছুতেই যাব না। হায় ভগবান, আমি কি কুক্ষণে সেনাপতি হয়েছিলাম। সেলাম হুজুর। তোবা সেনাপতি যে কৃষ্ণচন্দ্র আর তীরন্দাজ পেল না, শেষমেশে রাজ্যের সেনাপতিকে পাঠাতে হলো। আমায় কি করতে হবে হুজুর? এই নাও তীর আর ধনুক, দেখি কেমন তীর চালাতে পারো। সেনাপতি, ওই শুকনো কুয়োর মধ্যে আমার আংটি পড়ে গেছে। তা তুমি তীর চালিয়ে আংটিটি তুলে আনো দেখি। তীর চালিয়ে আংটি? হ্যাঁ, যেভাবে দ্রোণাচার্য বাচ্চাদের বল তুলে এনে দিলেন। আরে হাঁ করে কি ভাবছো? চালাও তীর। আংটি তো দূর, এক ফোঁটা কাদাও উঠলো না। এই মহারাজ কৃষ্ণচন্দ্রের সেনাপতি। হ্যাঁ, অস্ত একটা আহম্মক। কে আছিস? একে বন্দি করে গারদে চালান কর। কেন জাহাপনা? কারাগারে কেন? তীরন্দাজি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারার শাস্তি কারাদণ্ড। একটা দিন কেটে গেল, এদিকে সেনাপতির তো কোনো খবর এলো না। চিন্তায় আমার মাথাটা তো ফেটে যাচ্ছে। এই তো দূত, আমার সেনাপতির কি খবর? গেল রে। গোদের ওপর বিষ ফোঁড়া। কি করি এখন? কাকে পাঠাই? কে আছে? এই তো মন্ত্রী আছে, মন্ত্রী যাবে। ওরে বাবা, না, আমি পারবো না মহারাজ, আমি পারবো না। মাফ করুন। তীর ধনুক তো দূরের কথা, জীবনে ড্যাঙ্গুলিও হাতে নিয়ে দেখিনি। ওরে বাবা, আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। ওরে, কে আছিস? মন্ত্রীকে ভালো করে বাঁধ।
যাতে পালাতে না পারে, আর তারপর নবাবের কাছে পাঠিয়ে দে। সর্বনাশ, আজ কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। আরো একটা দিন গেল, মন্ত্রীও কি তাহলে নবাবের গারদে আটক হলো? ও বাবা, ও এবার কাকে পাঠাবেন মহারাজ? আশেপাশের রাজ্য থেকেও তো কোনো তীরন্দাজ ভাড়া পাওয়া যাচ্ছে না। না, ভাবছি এবার আমি যাব। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ। এ কি তুমি অলক্ষণে কথা শোনালে গো? আমার কপাল এবার বুঝি পড়লো গো। রানী, চুপ করো তো, কান্নাকাটি বন্ধ করো। আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি এদিকে সানাই বাজিয়ে চলেছ। ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি নবাবের কাছে তীরন্দাজি দেখাতে যেও না। তাহলে তোমাকেও সেনাপতি আর মন্ত্রীর মতো গারদে পুরে বন্দি করে রাখবে। জানি জানি, হয় আমার রাজ্য যাবে, আর না হলে গারদে বন্দি জীবন কাটবে। দুটোর মধ্যে একটা পথ তো আমাকে বেছে নিতেই হবে। বন্দি হলেও তোমার রাজ্য যাবে, না হলেও যাবে। তীর মেরে লোক হাসাতে না গেলে নয়। আমি ছাড়া যাওয়ার আর কেউ নেই রানী। আরে এই বিপদ থেকে কেউ আর আমাকে উদ্ধার করতে পারবে না। পারলে একজনই পারবে, সে তোমাকে কতবার কত বিপদ থেকে উদ্ধার করেছে, আর আজ তার নামই ভুলে যাচ্ছ। গোপালের কথা বলছো? কার কথা বলবো? তুমি যাওয়ার আগে একটি বার গোপালের সাথে পরামর্শ করে নাও। কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে, দেখি ওর সাথে কথা বলি। এত করে বলছি যেও না, যেও না, তা আমার কথা কানেই তুলছো না। বেশ, ফিরে এসে আমার মরা মুখ দেখবে, এই বলে দিলাম। হ্যাঁ। আহ গিন্নি, বেরোনোর আগে এসব অলক্ষণে কথা বলো না তো। হাসি মুখে যেতে দাও, হাসি মুখে ফিরতে দাও। গোপাল ভাঁড়কে গারদে পোড়া অত সহজ নয়, বুঝলে? তবু আমার মন মানছে না গো। ওই তোরা হাঁ করে দাঁড়িয়ে না থেকে তোদের দাদুকে আটকা, যা না আটকা। আমরা তোমাকে কিছুতেই নবাবের ওখানে যেতে দেব না গোপাল দাদু। যদি যাও তো আমি তোমার সঙ্গে যাব। আহা, কি মুশকিল, তোরা এমন অবুঝের মতো করছিস কেন বলতো? আরে বাবা, মহারাজের ভারী বিপদ। তিনি তীরন্দাজি করতে যাচ্ছেন, নবাব ওনাকে বন্দি করার তাল করবে, আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজকে রক্ষা করতে আমায় যেতেই হবে। হ্যাঁ, আমি নিজেই তোমার কাছে চলে এলাম গোপাল। এ কি মহারাজ, আপনি? আগে তোমার কথা কানে তুলিনি, এখন পরামর্শ নিতে এলাম। তুমি বলো না, নবাবের কাছে না গিয়ে আমার কি আর কোনো উপায় আছে? বেশ বেশ, যাবেন যখন ঠিক করেছেন তখন যান। তবে মহারাজ, আমি কিন্তু একা আপনাকে যেতে দেব না। মানে? আমিও যাব আপনার সঙ্গে। আমার সঙ্গে যাবে? তাহলে তাই চলো। তুমি পাশে থাকলে একটু ভরসা পাবো। দেখা যাক কপালে কি লেখা আছে। কপালে যাই লেখা থাক মহারাজ, ঘটে যদি বুদ্ধি থাকে লেখাটাকেও পাল্টে দেওয়া যায়। আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ। আহা, এত চিন্তা করো না তো, আমি যাব আর জিতে ফিরে আসবো। চলুন মহারাজ। क्या बात क्या बात क्या बात, স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র আমার দরবারের পায়ে ধুলো দিয়েছে, সঙ্গে আবার রসিকরাজ গোপাল ভাঁড়। বাহ 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 বাহ, এসো 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 এসো, কি সৌভাগ্য আমার। তা কি খাবে বলো তোমরা? আমরা তো এখানে খেতে আসিনি জাহাপানা, মানে তীরন্দাজির পরীক্ষা দিতে এসেছি। তীরন্দাজির পরীক্ষা দেবে তোমরা? হাসালে কৃষ্ণচন্দ্র, হাসালে। চলো চলো চলো, তার আগে তোমাদের এক জায়গা থেকে ঘুরিয়ে আনি। চলো 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 চলো।
এই অন্ধকার কারাগারে থাকতে থাকতে আর শুকনো রুটি আর পচা ডাল খেতে খেতে আমি যে মরে যাব মহারাজ, একেবারে মরে যাব। আরে ধীরে খোকারা কেমন কাঁদছে দেখো। এখন এখন এরা কাঁদছে। পরে পরে অন্যরাও কাঁদবে। দেখো 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 কৃষ্ণচন্দ্র, খাঁচার চিড়িয়াদের দেখো, খানিক পরে তোমার আর গোপালেরও জায়গা হবে ওইখানে, তাই ভালো করে জায়গাটা দেখে নাও। জাহাপানা, জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র গারদের ভেতরে বসে সেনাপতি, মন্ত্রী আর গোপাল ভাঁড়কে নিয়ে রাজসভা বসাবেন। বেড়ে বলেছো উজির, গারদের ভেতরে রাজসভা। আমরা তীরন্দাজির পরীক্ষা দিতে চাই, মানে অযথা সময় নষ্ট হচ্ছে জাহাপানা। বটেই তো, বটেই তো, সময় নষ্ট করার কি কোনো মানে হয়? চলো 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 চলো, আমার বাগিচায় চলো। এটা একটা শুকনো পাতকুয়া। এবার ভালো করে পাতকুয়োর তলার দিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছো? একটা আংটি। হ্যাঁ, আংটি, তবে হীরের। এইবার তীর মেরে ওটা তুলে আনো তো দেখি। কি কৃষ্ণচন্দ্র, মুখটা মনে হচ্ছে শুকিয়ে গেল। না মানে মানে হচ্ছে এই কৃষ্ণচন্দ্র, হাসছো কেন? মানে আগে ওই গোপাল হাসলো তো, তাই হাসছি। গোপাল, তুমি হাসছো কেন? হাসছি হাসছি এই জন্যে যে এটা আবার কোনো কাজ হলো নাকি? এ তো জলের মতো সোজা কাজ। তবে ডান হাত দিয়ে তো আর এসব কাজ করতে পারবো না, তাই বাঁ হাত দিয়েই না হয় করব। জাহাপানা, আমি তীর ছাড়াই আংটি তুলে আনবো। তীর ছাড়া বাঁ হাত দিয়ে করে দেবে, শখ কত। ব্যাপারটা অত সোজা নয় গোপাল, আগেই বলে রাখছি। ওই শুকনো কুয়োর মধ্যে তুমি কিন্তু নামতে পারবে না। কুয়োর মধ্যে কে নামতে চাইছে জাহাপনা? অত ঝক্কি আমার পোষাবে না। আমি নামতেও যাব না, তীরও মারবো না, অথচ আংটি আমার হাতে চলে আসবে। অসম্ভব, এ হতেই পারে না। যদি তুমি সত্যি এমনটা করতে পারো, তাহলে আমি জবান দিচ্ছি, মন্ত্রী আর সেনাপতিকে তো ছেড়ে দেবই, তার সঙ্গে এবছরের খাজনাও করে দেবো মুকুব। বহুত খুব জাহাপনা, এইবার দেখুন অসম্ভব কি করে সম্ভব হয়। আমার একটা গরু লাগবে জাহাপনা। গরু? হীরের আংটি তুলে আনতে গরু? এই গোপাল, পাতকুয়োর মধ্যে কিন্তু গরু টরু নামানো চলবে না। উতলা হবে না নবাব বাহাদুর। আমি কি পাগল নাকি যে অত বড় একটা গরুকে পাতকুয়ায় নামাবো? কথা না বাড়িয়ে একটা গরু এনে দিন দেখি। উজির, একটা গরু চটপট। বেশ পেট ভরে খাইয়ে আনবেন উজির সাহেব। গোপাল যে কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। এই নাও গরু। তা ভালো করে খাইয়ে দাইয়ে এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, গান্ডে পিন্ডি একেবারে গিলিয়ে এনেছি। নাও নাও। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এবার এসো তো মা ভগবতী, এবার এখানে একটু গোবর দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। বাহ বাহ বাহ, লক্ষ্মী মা আমার। এই আমি গোবর তুলে নিলাম, আর এইবার আংটিটার ওপর গোবর দিলাম ফেলে। এইবার হবে সুতো আর ঢিলের কেরামতি। ঢিল পড়লো গোবরে, আর সুতোর খুঁট বাঁধা থাকলো পাতকুয়োর পাড়ে। কাল সকালে এসে দেখবেন গোপাল ভাঁড়ের ভানুমতির খেল। জাহাপানা, এইবার দেখুন আমার কামাল। কাল ফেলেছিলাম গোবর, একদিনে সেটা শুকিয়ে হয়ে গেছে ঘুঁটে। দেখুন জাহাপানা, কালকের গোবর আজকের ঘুঁটে, আর ঘুঁটের মধ্যে গেথে আছে এই যে আপনার হীরের আংটি। তা যোগ্যবাদ,
সত্যি তো নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না। গোপাল, তোমার জবাব নেই। উজির, সেনাপতি আর মন্ত্রীকে ছেড়ে দাও। জো হুকুম জাহাপানা। কৃষ্ণচন্দ্র, আমার যা জবান তাই কাজ। এই বছরের জন্য তোমার রাজ্যের খাজনা মুকুব করে দিলাম। গোপাল, আমার বুকে এসো, তোমার কথাই ঠিক। বুদ্ধি যেখানে বল সেখানে। রাজ্যে ফিরে গিয়ে আমি তোমাকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। আর গোপাল, এই ক্ষুরোধার বুদ্ধির জন্য আমি তোমায় দেবো আমার গলার এই রত্নহার। সবই আপনাদের দয়া। আহা, কি আনন্দ! দুঃখ শুধু একটাই। কি দুঃখ জাহাপনা? আজ বুঝতে পারছি গোপাল যতদিন তোমার সঙ্গে আছে আমি তোমাকে কোনো মতেই জব্দ করতে পারবো না কৃষ্ণচন্দ্র। তাই আজও আমি মুক্ত কণ্ঠে বলছি, জয় গোপালের জয়। হ্যাঁ, চলো চলো, সবাই মিলে কৃষ্ণনগরে ফিরে যাই। তা তো যাবেই, কিন্তু এত তাড়াতাড়ি তো তোমাদের ছাড়তে পারি না। এখনো কি? না না না, শাস্তি নয়, বাকি আছে আপ্যায়ন। আজ আমার প্রাসাদে জমিয়ে খাওয়া দাওয়া করবে তোমরা, কেমন? হ্যাঁ, জমিয়ে খাওয়া দাওয়া? আমি কিন্তু এ ব্যাপারে এক পায়ে খাড়া জাহাপনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.